আমরা কিন্তু সহনশীল ছিলাম, আমরা কোথাও কিন্তু নাই। এখন আমাদের এই অনুপস্থিতিটা অনেক সময় দুর্বল। কয়েকদিন আগেও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দাপটে তটস্থ থাকত গুলশান ২-এর বাসিন্দারা। তার জন্য এই সড়ক জুড়ে থাকত কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু গণ অভ্যুত্থানের পর এখানে নেই কোনো তোড়জোড়। নিরাপত্তা তো দূরের কথা, পালিয়েছেন আরাফাত নিজেই। গুলশানের এই আলিশান বাড়িতে আরাফাত উঠেছেন বছরখানেক আগে। তবে বাসার নিরাপত্তারক্ষীদের কঠোর নিষেধাজ্ঞায় ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি আমাদের। অক্ষত রয়েছে তার বাসাও। দেখেনি নাই? না, উনি এখানে নাই। আমরা শেষ কবে দেখি সেটাও বলতে পারছি। আমাদের বললো যে যারাই আসে তোমার জন্য ওই এখানকার সব সাহেবরা ধানমন্ডিতে আছে, ঠিক আছে? আসলে ওইভাবে তাহলে আপনার থেকে একটু শুনি। না, আমি সেভাবে আসছে নাকি? ওইটাই কি মাসুম ভাই? না, উনি না। আমি তো একজন সিকিউরিটি গার্ড, আমি এইভাবে কিছু বলতেও পারি না, আমি জানিও না সঠিক। আমি নতুন আসছি। এটা শক্ত হাতে দমন করা হবে। তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই যেন সবকিছু বদলে যেতে থাকে আরাফাতের। স্থানীয়রা বলছেন, হঠাৎ উদয় হওয়া এই আরাফাত স্ত্রীকে নিয়ে থাকতেন এই ভবনের যে ফ্ল্যাটে, তার বাজার মূল্য অন্তত ৫০ কোটি টাকা। এটা তো এখন তো আওয়ামী লীগের যেটি আছে সন্ত্রাসী সব ধরনের সবই তো আত্মগোপনে আছে। যারা এই দেশের এক ধ্বংস করে হালাইছে তো সবাই আত্মগোপনে আছে। হ্যাঁ, অবশ্যই এই দেশে এটার বিচার হওয়া উচিত, নাহলে তো আমরা পরবর্তীতে এরকম সবাই করব। পরবর্তীতে যারা তারাও এই ধরনের কাজ করব। সাধারণ জনগণের রক্ত চুষিয়া খাইব এইসব সন্ত্রাসীরা। এটার বিচার হওয়া উচিত, আইনের মাধ্যমে তার প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত। তবে আওয়ামী লীগের পতন হওয়ার পর স্বাধীনভাবে কথা বলতে পেরে খুশি তিনি। এখন তো অবশ্যই ভালো লাগতো, সবারই ভালো লাগতেছে। আগে আপনি একটা এই যে এখন আমি একটা কথা বলতেছি, কিন্তু এই যে ৫ আগস্টের যদি ৪ আগস্টে আমি কথা বলি, এখন আমি অ্যারেস্ট হয়ে যেতাম। ছাত্র আন্দোলনে গণমাধ্যমের সামনে সবচেয়ে বেশি মিথ্যাচার করার কারণে ছাত্র জনতার ক্ষোভ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আইনমন্ত্রীদের বাসায় ভাঙচুর হলেও কোনো কিছুই হয়নি আরাফাতের। কেউ কেউ বলছেন, অভ্যুত্থানের দিন সকালেও সংসদ ভবন এলাকায় তার উপস্থিতি ছিল। তবে অভ্যুত্থানের পর দেশ ত্যাগ করতে না পারায় দেশেই আত্মগোপনে রয়েছেন বলে মনে করেন অনেকে। এজন্য অতি দ্রুত তাকে গ্রেপ্তারপূর্বক বিচারও চেয়েছেন ভুক্তভোগীরা। তাদের মধ্যে একজন হিরো আলম। তার মতে, নির্বাচনে অন্যায়ভাবে হারিয়ে দেওয়ার বিচার আল্লাহ করেছেন। আপনারা খালি আরাফাত থেকে শুরু করে যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে সব পরে ধরে আনেন, আপনি ধরে আসে সব পরে ব্যাংক আপনি এবং টাঙ্গেন। এবং আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করছে, আমার ৭০ আসনটা কেড়ে নিয়েছে, আল্লাহর বিচার করছে। কারণ আল্লাহর বিচার করছে এবং আমাকে হারানোর পরে তারা যে মারধর করেছে, আজকে তারাই জনগণের মারধর খাবে। আরাফাত যেখানেই পাওয়া যাবে সেখানে তাকে মার দেবে জনগণ। আরাফাত আমরা দেশের জনগণ বলবো, আরাফাত যে যেখানে দেখবেন তাকে ধরে গণধোলাই দিয়ে আইনের আওতায় আপনি উঠে দেওয়া হোক। কারণ সে আমাকে জনগণের মধ্যে যে গণধোলাই দিয়েছিল, আপনার সারা বাংলাদেশের লোক দেখেছেন, এরকম তাকেও আপনারা গণধোলাই দেবেন, দিয়ে আপনারা এইরকম আইনের আওতায় উঠে দেন। সে কোটি কোটি টাকা আমাদের সম্পদ সে আত্মগোপন করে রাখছে, বাইরে দেশে টাকা পাচার করছে এবং সে আমাদের উপর আমাকে মেরে ফেলে দেওয়ার জন্যে সেনকে নির্যাতন চালাচ্ছে। তাই আর বিচার চাই জনগণের কাছে। হিরো আলম মনে করেন, আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠা আরাফাতের মতো আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পদ জব্দ করলে রাষ্ট্র উপকৃত হবে। আরাফাতের কি মনে করে, এখন তার বউ সহ যা আছে, স্ত্রী সন্তানের সবারই কেন মনে করেন শীষ করার অর্ডার দেবে না? এই তো গত এক বছরের মধ্যে সে এত কোটি কোটি টাকা মালিক কোথা থেকে হলো? তো বাংলাদেশের সব কোটি কোটি টাকা তো তাদের ব্যাংকে নিয়ে যায়, তারা রাখে, তো তারা জনগণের কী সেবা করবে? এদের মতো লোক জনগণের সেবার বসানোর থেকে না বসানোই ভালো। কারণ জনগণেরও ভুল আছে, শিক্ষারও দরকার আছে, আমাদেরও ভুল আছে। আমরা খালি হইয়ত বাঙালির মানুষকে অন্যায় করছে প্রতিবাদ করে না, মৃত্যুর ভয় করি, তারপরে আমরা কথা বলার ভয় করি, তারপরে মনে করেন এই একটা কারণেই কিন্তু তারা অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে, খালি আমাদের নিরাপত্তার কারণে। এদিকে আত্মগোপনে থাকলেও আরাফাত ও তার স্ত্রীর নামে কি পরিমাণ অর্থ রয়েছে তা জানতে চেয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। সাদ্দাম হোসাইন, বাংলা ভিশন, ঢাকা।